ছোঁয়ার বিষয়টা কিছুতেই ভুলতে পারে না ঈশান। বারবার মেয়েটির হৃদয়ে এসে উৎপাত শুরু করে। সে ভীষণ মনোযোগে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে। ছবিটা অফ করে রাখ। ব্রো তুমি? ভাবলাম দুজনের আড্ডা হয়ে যাক। সফট ড্রিঙ্কস নিয়ে এসেছে অভিরাজ। দুই ভাই এখন ছাদে বসে আছে। দুজনের হৃদয়েই বইছে তপ্ততা, বেদনার নীল রং ঝাঁপিয়ে ভালো থাকার প্রয়াস। অথচ মস্তিষ্ক মেনে নিলেও মন মানছে না। ভাই, ছোঁয়া কেন এমন করলো বলতে পারো? তোদের দুজনেরই সীমাবদ্ধতা ছিল, দোষটা কারোরই না। অথচ দিন শেষে আমরা কেউই কি ভালো আছি? সেটা আগে বুঝে একে অপরকে মেনে নিলে, অনুভূতি ব্যক্ত করলে গল্পটা অন্যরকম হতো। বিশ্বাস কর ভাই, আমি যদি জানতাম ছোঁয়ায় আমার পছন্দ করে তাহলে সব ছেড়ে দিতাম। এখন সবটা মেনে নিতে হবে ঈশান। 5 বছর পেরিয়ে গেছে, ছোঁয়ার হাজব্যান্ড কিন্তু কষ্টে আছে। কষ্টে কিভাবে থাকে? জোর করে একটা সম্পর্ক তৈরি হয়েছে, মেয়েটার জীবন তছনছ করে দিল। ছোঁয়া তখন কিন্তু এইসব বলেনি, যদি বলতো তবে সব ঠিক হয়ে যেত। গোপনে নিঃশ্বাস ফেললো অভিরাজ ঈশান শূন্য দৃষ্টিতে তাকিয়ে। অলোক কল করেছিল? তোদের দুজনের সাধারণ যোগাযোগটাও কমিয়ে আনতে হবে, না হলে যে মায়া আছে সেটা দুজনকেই শেষ করে দেবে। বুঝেছি ভাই, কিন্তু ছোঁয়া যে অলোকের কাছে খুশি নেই। কিন্তু অলোক ছোঁয়াকে ভালোবাসে। ওদের 5 বছরের সংসার, ওদের সংসারে তিক্ততা হয়ে যাস না ঈশান। আমার ভাই বলে এতটা সহজ করে বোঝালাম। তোদের দুজনের একে অপরের প্রতি মায়া বাড়ানোটা অনুচিত। অভিরাজ উঠে গেল। তার ড্রিঙ্কস আর ঈশানকে বলতে চাওয়া কথা দুটোই ফুরিয়ে গেছে। এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে, এর মধ্যে সব থেকে বড় আপন মানুষগুলোই সব থেকে বেশি পর হয়। উষসের সাথে দেখা হয়েছিল 7 দিনেরও বেশি। আশ্চর্যজনকভাবে মেয়েটিকে আর খোঁজার চেষ্টা করেনি অভিরাজ। 5 বছরের ভালোবাসা 5 মিনিটেই শেষ। বিষয়টা তেমন না। নিজ ভালোবাসার প্রতি অভিমান জন্মেছে ওর। যে মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে, সেই মেয়েটি কিনা এত বড় ছলনা করলো। এই বিষয়টা আসলেই বুঝে আসে না ওর। সেই জন্যে 5 বছর ধরে মেয়েটির অপেক্ষা করেছে। শ্রভিনা তন্ন তন্ন করে খুঁজেছে, অথচ মেয়েটি কিনা ডেকমার্কে লুকিয়ে বসেছে। অভির ভেতরটা কেমন করে উঠল। সে ড্রাইভিং সিটে ছিল, অন্যমনস্ক মস্তিষ্ক চটজলদি গাড়ির গতি নিজ আওতায় নিয়ে নিল। একটা দীর্ঘশ্বাস লুকানোর প্রয়াস করলো ঠিকই, তবে পারল না। লাবণ্য ঠিকই বুঝতে পারল। কিছুদিন ধরেই বেশ মনমরা আছিস, কি হয়েছে অভি? সিরিয়াস কিছু না। মিথ্যে বলে লাভ নেই, আমি বুঝতে পেরেছি। সেসব বাদ, এখন বল ঈশান কত দূরে আছে? 10 কিলোমিটার। আচ্ছা। অভির সামনের দিকে দৃষ্টি রাখলেও লাবণ্যর দৃষ্টি পড়ে রইল অভিরাজের দিকে। ছেলেটা ওর ভেতরের সবটুকু অনুভূতি চুষে নিয়েছে। কিছু দূর যেতেই লাবণ্যর ফোনটা বেজে উঠল। ঈশানের মেসেজ, সে নাকি কোথাও একটা ঘুরতে যাবে। কথাটা শুনে ভারী মন খারাপ হলো লাবণ্যর। ব্যাপার না, পরে একসাথে ঘোরাঘুরি হবে, তোকে নিয়ে যাই এখন। যাব না আর। কেন? গেলেও ভালো লাগবে না। তাহলে অন্য কোথাও যাই। পিছনে ফেলে আসা পার্কে চল, অনেকগুলো বাচ্চা দেখেছি, ওখানেই যাই। লাবণ্যর ইচ্ছে মতোই গাড়ি ঘোরালো অভিরাজ। একটা সুন্দর গান চলছে, যে গানের লাইনগুলো উষসীর বাহি গ্রুপের সাথে বড় মিল। পার্কে অনেকগুলো বাচ্চা, তাদের বয়স 10 থেকে 15-র মধ্যে। সকলের পোষা প্রাণী নিয়ে এসেছে, মনে হচ্ছে বিশেষ কোনো অনুষ্ঠান চলছে। লাবণ্য বেশ আগ্রহ নিয়ে এগাল। ওর পেছন পেছন আসছে অভিও, চারপাশে চোখ বোলাচ্ছে। পরিবেশটা বেশ সুন্দর। এর মাঝে হুট করেই একটা প্রাণী এসে পায়ের কাছে ধাক্কা খেলো।
অভি নজর ঘুরিয়ে দেখলো একটা বিড়াল, একদমই সাদা তার রং, দেহের আকৃতিতে বোঝা যাচ্ছে বয়স 5 কম নয়। অভির বড় ভালো লাগলো, সে প্রাণীটাকে কোলে তুলে নিল। প্রাণীটা মিউ মিউ করে ডেকে উঠল, শরীরে হাত বুলাতে একটা অদ্ভুত অনুভূতি এসে জড়িয়ে ধরল। গলার কাছে একটা লকেট বাঁধা, যেখানে ছোট্ট করে লেখা কোকো। অভির পুরো শরীর মৃদু আনন্দিত হলো। প্রাণীটার নাম উচ্চারণ করতেই কোকো মিউ মিউ করে ডেকে উঠল। অভির যে কি ভালো লাগলো। কোকো, কেমন আছিস তুই? কত বড় হয়ে গেছিস, চেনাই তো যাচ্ছে না। কোকো যদি বিড়াল না হতো, অথবা তার কাছে বিশেষ কোনো শক্তি থাকতো, তবে সে খুব জোরে চেঁচিয়ে বলতো, আমি তোমায় মিস করছি অভিরাজ। বিড়ালটির শরীরে হাত বুলাতে বুলাতে উষসীর কথা স্মরণ হলো। মেয়েটি কি এখানে আছে? লাবণ্য মাত্রই শূন্য, এখানে পোষা বিড়ালদের একটা অনুষ্ঠান হচ্ছে, অনেক প্রাণীরা এখানে খেলা দেখাবে। এর আগে এমন অনুষ্ঠানে আসা হয়নি। দ্বিধায় লাবণ্যর উত্তেজনা অনেক বেশি। খানিক বাদে একটা আওয়াজ শোনা গেল, একটা মিষ্টি মেয়ের কণ্ঠ। Everyone come here. The game is about to start. সকলে একসাথে জড়ো হয়ে দাঁড়ালো। লাবণ্য এতগুলো বাচ্চার মাঝে জায়গা পাচ্ছে না। কিছু সময় পর মেহেলি কণ্ঠের সুরটা ফের বেজে উঠল। একের পর এক প্রাণী খেলা দেখাতে শুরু করলো। আশপাশ থেকে উল্লাসের সুর ভেসে আসছে। এতগুলো বাচ্চার মাঝে লাবণ্য বড় অদ্ভুত অনুভূতি পাচ্ছে। খেলা তখন প্রায় শেষ। লাবণ্যর কেন যেন মিষ্টিকণ্ঠের মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে। সে এগিয়ে গেল, এতগুলো বাচ্চার ভিড় ঠেলে এগিয়ে গেল সে। বাদামি রঙের চুলের মেয়েটি অন্যদিকে ঘুরে আছে, তার পরনে ব্লু রঙের শার্ট আর ব্ল্যাক জিন্স। কাঁধ সম চুলগুলো উঁচু করে বাঁধা। যতটুকু বোঝা যাচ্ছে মেয়েটি ভীষণ সুন্দরী। লাবণ্য উত্তেজনা দমাতে না পেরে আরেকটু এগিয়ে গেল। মেয়েটির পেছনে অবস্থান করছে সে। হুট করেই পেছন ঘুরল মেয়েটি। লাবণ্যর মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। চোখ দুটো কি বিভ্রম দেখছে, নাকি সামনে থাকা মানুষটিই ভুল? Shan, our program is over. I am coming. Merg. উষসী, মেয়েটি দাঁড়ায় না, সে তার মতোই চলছে দেখে লাবণ্য ছুটে আসে। পদ আটকে দাঁড়ায় মেয়েটির মুখে বিরক্তিভাব। উষসী, কেমন আছো তুমি? স্লোভেনিয়ার নাকি ডেনমার্কে কেন এসেছো? সেদিন কেন পালিয়ে গিয়েছিলে? কি হলো বলো, এখন প্লিজ বলবে না তুমি উষসী নও। উষসী নাকচ করলো না, এগিয়ে এসে লাবণ্যর বরাবর দাঁড়ালো। পুরোটাই আমার পার্সোনাল ইস্যু, আমি উত্তর দিতে বাধ্য নই। তুমি বাধ্য উষসী। কোন কারণে? আমাদের কাছে 3 মাস থেকেছিলে তুমি, সেসব নিশ্চয়ই ভুলোনি। না, ভুলিনি। তবে সাথে এটাও ভুলিনি আমার সাথে তুমি কি অন্যায় করেছি। এই কথাটা একদমই চমকে দিল লাবণ্য। সে এগিয়ে এসে বলল, কি অন্যায় করেছি আমি? আমার সেন্সিটিভ স্কিন জেনেও বাইরের মেকআপ দিয়েছিলে। সেটার জন্য আমি অনুতপ্ত উষসী, যদিও সেটা স্বাভাবিক ছিল। কোনো কিছু খুব বেশি প্রত্যাশিত হলে সবাই প্রতিযোগিতায় নামে, আর তুমি খুব ভালো করেই জানতে অভি আমার কাছে কতটা প্রত্যাশার। এখন কি বলতে চাও? তুমি কেন পালিয়ে গিয়েছিলে? পালাইনি আমি, যদি পালিয়েও থাকি তবু তোমাকে বলতে বাধ্য নই। তাছাড়া আমার কাছে তোমার কৃতজ্ঞ থাকা উচিত। মেকআপের বিষয়টা আজও অভিরাজকে বলিনি। শোনো, অহংকার করবে না মেয়েটা। মেকআপের বিষয়টা বাদ দিয়ে ভুলে যেও না 3 মাস আমার কাছে ছিলে, ছোট বোনের মতো যত্ন করেছি। ওসব নিশ্চয়ই মিথ্যে ছিল না। এতটা অকৃতজ্ঞ হয়েও না। উষসী তাচ্ছিল্য হাসলো। লাবণ্য এতে অপমান হলো, তবুও কিছু বলল না। সে এগিয়ে এসে ওর বরাবর দাঁড়িয়েছে। উষসীর কিশোরী রূপ যতটা মুগ্ধতা ছিল, তার থেকেও বেশি মুগ্ধ করছে ওর যুবতী রূপ। লাবণ্য আর ওর উচ্চতা প্রায় সমান। দুজনের চোখই একে অপরের চোখের দিকে। সব কিছু বাদ দিলাম উষসী, শুধু বলো কেন এমনটা করেছো? আমাকে না হয় বাদই দিলে, কিন্তু অভি তো তোমার ভালো করেছে। সব থেকে বড় কথা, তোমরা সম্পর্ক ছিলে। কথা বলতে বলতে উষসীর বাহুতে হাত রেখেছে লাবণ্য। হুট করে লাবণ্যকে ধাক্কা দিয়ে ফেলে দিল উষসী।
পুরো ঘটনায় নীরব দর্শক হয়ে দেখছিল অভিরাজ। লাবণ্যকে ধাক্কা দেওয়ায় ছুটে এলো সে। উষসী তখনও দাঁড়িয়ে। লাবণ্যকে উঠালো অভি। তার দুটো চোখ বিশ্বাস হারিয়েছে। এই সেই উষসী যাকে ভালোবেসে নিজের সবটা শেষ করলো অভিরাজ। লাবণ্য যেন সবটা ঘুলিয়ে ফেলেছে। ওর ভেতরটা এখনো শান্ত হতে পারছে না। 5 বছর আগের উষসী আর এই উষসী যেন আলাদা গ্রহের প্রাণী। অন্যদিকে শান্ত ধীর স্থির অভিরাজ। 32 বছরেও নিজের সৌন্দর্যের এক চুল কমতে দেয়নি ছেলেটা। তার দিকে কিছু সময় তাকিয়ে রইল লাবণ্য। ভীষণ মায়া হলো ওর। উষসী যাওয়ার পর অভির ভেঙে পড়া মুহূর্তের কথা স্মরণ হলো। তারপর থেকে প্রতি সেকেন্ড সে চেয়েছে উষসী ফিরে আসুক, অভি ভালো থাকুক। ছেলেটার ভালো থাকার মাঝেই যেন নিজের সব খুঁজেছে। অথচ তেমন কিছু ঘটেনি। সময় যেতে থাকলো। অভির অসুস্থতার কোনো চিহ্ন পাওয়া গেল না। কয়েক বছরে যখন কিছুই ঠিক হচ্ছিল না, তখন ও ভেবেছিল অভির পাশে সর্বদা থেকে যাবে। একটা সময় পর ঠিকই ভালোবাসা হবে। 31 বছর বয়সে এসেও অন্য কাউকে বিয়ে করার কথা ভাবেনি মেয়েটি। আজ যখন হঠাৎ উষসীকে নজরে এলো, তখন সবটা যেন বদলে গেল। তবু তোর মনে কষ্ট ছিল না, শুধু ছিল একটা ধাক্কা। অভির ভালো থাকাটা সবচেয়ে গুরুত্ব ওর নিকট। কিন্তু সব যেন বদলে যাচ্ছে। উষসীর সাথে আগে দেখা হয়েছিল তোর? কবে? প্রথমবার বারে, দ্বিতীয়বার একটা পার্কে, আর তৃতীয়বারও বারে। কেন জানাসনি? কি জানাতাম? এ প্রশ্নে মৌনতা ভেঙে উঠল লাবণ্যর মুখে। অভি একটু পাশ ঘুরে বলল, ব্যথা পেয়েছিস? একটু। সরি লাবণ্য। তুই কেন সরি বলছিস? উষসী তোকে ওইভাবে। সরি তো ওর বলা উচিত, তুই কেন বলছিস? লাবণ্যর প্রশ্নটা আসলেই যুক্তিসম্মত। মেয়েটির প্রশ্নের বিপরীতে জবাব নেই অভিরাজের নিকট। একটা সময় পর লাবণ্য বলল, খুব ভালোবাসিস ওকে? বিনা কারণে উষসী আমায় খুন করলে ওর প্রতি আমার ভালোবাসাটা কমবে না লাবণ্য। ঈশান শূন্য দৃষ্টিতে তাকিয়ে। ছেলেটার ভেতর কখনোই শান্তি পায় না। ওর জীবনের রূপ যেন বহু পূর্বেই বদলে গিয়েছে। ফোনের অপর পাশে থাকা ছোঁয়া ভীষণ ক্লান্ত। অভি ভাইয়াই ঠিক, আমাদের দুজনের মায়া বাড়ানোটা অনুচিত ঈশান ভাইয়া। তুই কেন আগে বললি না আমায় পছন্দ করিস? অলোকের সাথে তোর সম্পর্কটার কোনো মানে নেই। জোর করে সম্পর্ক করেছে শয়তানটা। সেসব কথা রাখো, এখন থেকে আমরা আর কথা বলবো না, কখনোই না, বুঝেছো? দুজনেই নীরব হয়ে রইল। 1 মাস আগে ছোঁয়ার নিজের ভেতরের সত্য ব্যক্ত করেছিল। তবে মেয়েটির সীমাবদ্ধতার রেখাটা যেন এখনও একটা রহস্য। তবু সব রেখা ঈশান নিজেকে পরিবর্তন করা শুরু করে। যেখানে অলোক আর ছোঁয়ার সম্পর্কে কোনো মানে নেই, সেখানে নিজের জন্য একটা ভালোবাসার নীড় তৈরি করতে থাকে। অথচ একদমই অনুচিত ছিল সেটা। ছোঁয়া, আমরা আর কখনো কথা বলবো না, তাই না? দেখা হলেও না? না। আচ্ছা শোন, বলো, শুনছি। অনেক ভালোবাসি তোকে। সুখী হ। আর কখনো আমাদের যোগাযোগ হবে না, কখনো দেখা হবে না, কখনো কথাও হবে না। ছোঁয়া কিছু বলার পূর্বেই ঈশান কল কেটে দিল। অথচ যদি কলটা না কাটতো, তবে শুনতে পেত ছোঁয়ার আর্তনাদ, চিৎকার করে বলা, আমি তোমায় কখনো ভুলতে পারবো না ঈশান ভাইয়া, আমার প্রথম ও শেষ ভালোবাসা যে তুমি। অভিরাজ দরজার কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলল। তারপর কল করলো অলোকের নাম্বারে। একটা রিং বাজতেই রিসিভ হলো। ছেলেটা যেন ওর কলের অপেক্ষায় ছিল। ঈশান আর ছোঁয়া আর কখনো যোগাযোগ করবে না। থ্যাংক ইউ ভাইয়া। যদি বিয়ের আগে এইসব জানতে পারতাম, তবে ছোঁয়ার সাথে কখনোই তোমার বিয়েটা হতো না। আমার বোন ভীষণ বোকা, নতুবা নিজের কথাটা আগে চিন্তা করতো। যাকে সেসব কথা, ছোঁয়াকে নিজের ভালোবাসা দিয়ে ঈশানের দুঃখ ভুলিয়ে দিও। গত 5 বছরে যা পারোনি, তা 5 মাসে করতে পারবে, সে আশা আমি রাখি না। তবে হ্যাঁ, মনে রেখো, তোমার জন্য আমার বোনের চোখ থেকে এক বিন্দু জল গড়ালেই তোমার বাড়িতে সেদিনই ওর শেষ দিন হবে।
মনে থাকবে ভাইয়া, আমি মানছি সম্পর্কটা জোর করে করা, তবে ভালোবাসাটা মিথ্যে নয়। সোয়ার হৃদয়ে আমি না থাকলেও আমার হৃদয়ে সোয়া জীবন থেকে যাবে। হোটেল থেকে বেরিয়ে পড়ল অভিরাজ। তার এত অপরাধবোধ হচ্ছে যে কিছুতেই কিছু করে উঠতে পারছে না। চারপাশ থেকে সমস্ত চাপ যেন ক্রমশ আঘাত করে চলছে। পারিবারিক ঝামেলাগুলো আসলেই সইবার মতো নয়। লাবণ্য দেখলো অভি একের পর এক কফি শেষ করছে। ছেলেটা নিজেকে কাজে ডুবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এখন প্রায় শেষ রাত। লাবণ্য নিজেও পুরোটা রাত ঘুমায়নি। ছেলেটার শারীরিক স্বাস্থ্য এবারে অবনতির দিকে যাবে। ওপাশে থাকা ডাক্তার নাসিব বলে উঠল, মিস্টার অভিরাজ এখনো জেগে? জি, ওর বিষয়টা তো আগেই বলেছিলাম। উষ্ণী মেয়েটার প্রতি এক অন্যরকম ভালোবাসা ওনার। সেটাই, হুট করেই সেই মেয়েটার সাথে দেখা হয়ে গেল। তাহলে তো ভালো। ভালো নয়। কেন? কারণ মেয়েটা বদলে গেছে। অভি না ওকে ভুলতে পারছে আর না ছাড়তে পারছে। বুঝলাম। তাই উনি নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন, রাইট? একদম। লাবণ্য উষ্ণ শ্বাস ফেলল। ডাক্তার নাসিব দীর্ঘদিন ধরে অভিরাজের চিকিৎসা করছে, সেই সাথে লাবণ্যর কলিগ। অভির বিষয়ে নাসিবকে সবটা জানিয়ে কল রাখলো লাবণ্য। আসবো? কবে থেকে অনুমতি নিচ্ছিস? নাও ভাবলাম যদি কিছু মনে করিস। লাবণ্য, ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল না? কেন? তুই আমার সব থেকে কাছের বন্ধু, যখন তখন ঘরে আসতে পারিস। অভি কাজ রেখে লাবণ্যর নিকট এসে দাঁড়ালো। মেয়েটা বড় ভালো। অভির হৃদয়ে ওর জন্য সর্বদা ভালোবাসা কাজ করে, এক বন্ধুর ভালোবাসা। উষসীর কথাগুলো মাথায় রাখিস না। রাখিনি। তাহলে ঘুমাসনি যে? তুইও তো ঘুমাসনি। আমার তো কাজ ছিল। আমারও ছিল। সেটা কি? আমার সমস্ত খোঁজ খবর ডাক্তার নাফিসকে দেওয়া? কথাটাতে অন্যরকম ইঙ্গিত ছিল। লাবণ্য একটু অবাক হলো বটে, তারপরই সামনে নিয়ে বলল, তোর সব খবর ওনাকে দিতে হয়, কারণ তোর বিষয় উনিই দেখেন। জানি তো। অভিরাজ আরাম করে বসলো। কাহিল হয়ে গিয়েছে তার শরীর। 32 বছর তো কম সময় নয়। তার ওপর একের পর এক ঝামেলা, নিজের যত্ন নেওয়া হয় না। ক্লান্ত অভিকে দেখে লাবণ্য আর সময় নষ্ট করলো না। লাইট অফ করে দিয়ে চলে গেল। মেয়েটি চলে যেতেই একটা গরম নিঃশ্বাস ফেললো অভিরাজ। লাবণ্য ওর জীবনে এমন এক সত্য যে সত্যের কোনো নাম হয় না। এ সত্য কেবল অনুভব করা যায়। এত ভোরে প্রাণীটার সাথে দেখা হয়ে যাবে তা কখনোই ভাবেনি অভিরাজ। কোকো তার ভারী শরীরটা নিয়ে হেঁটে চলেছে। বয়সের ভারে নুয়ে পড়েছে ছোট্ট সেই বিড়াল ছানা। সময়গত দ্রুত গতিতে এগিয়ে যায়। কোকো? প্রাণীটাকে কোলে নিয়ে আদর করলো অভিরাজ। তারপর এদিক সেদিক তাকিয়ে বলল, তোর বন্ধু কোথায়? মিউ মিউ করলো কোকো। সে কি বোঝাতে চাইছে জানা নেই, তবে কিছু যে বলতে চাই সেটা বোঝা যাচ্ছে। অভিরাজ কোকোকে কোলে নিয়েই চারপাশ ঘুরল, কিন্তু কোনো মানুষ নজর এলো না। একটু দূরে আসতে কোকো লাফাতে শুরু করলো। কোল থেকে নেমে একটা সুন্দর বাড়ির কাছে এসে অভিরাজের উদ্দেশ্যে মিউ মিউ ডাকলো। অভি কি মনে করে যেন ভেতরে প্রবেশ করলো। বাড়িটা ভীষণ সুন্দর আর পরিপাটি। কোকো তার প্যান্ট ধরে টানাটানি শুরু করেছে। প্রাণীটিকে কোলে নিতে গেলেই ছুটে পালালো। তার পিছু নিয়ে আসতে দেখা মিলল লাস্যময়ী যুবতী উষসীর। মেয়েটির শ্বেতরঙা মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার বাদামি চুলগুলো কাঁধের কাছে এসে লুটপাট করেছে। তবে কি 20 বছর কিশোরী যুবতী উষসী আরও একবার অভিরাজের মন কেড়ে নিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।